আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের P3 লেকচারে। এই লেকচারে আমরা আমাদের বল চ্যাপ্টারের প্রথম পার্টটা পড়ব। তোমরা জানো আমাদের বল চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, এটা কিন্তু একটা ক্লাসে শেষ হবে না, তাই এটার জন্য আমরা দুইটা ক্লাস রাখছি। প্রথম পার্টে আমরা দেখো বল চ্যাপ্টারের প্রথম টাইপ দুইটা পড়ব। অর্থাৎ আমাদের আজকের আলোচনার টপিক থাকবে নিউটনের প্রথম সূত্র, ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা, সংঘর্ষ, এগুলা। আর নিউটনের দ্বিতীয় আর তৃতীয় সূত্র। তোমরা দেখবা যে আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইপ 1টা আর টাইপ 5টা। টাইপ 2 মোটামুটি ইম্পর্টেন্ট, 3 আর 4 খুবই লেস ইম্পর্টেন্ট। তো যেটা তোমরা খেয়াল রাখবা, টাইপ 1 আর 5 এ আমরা বেশি ইম্পর্টেন্স দিব। নিচের টাইপগুলো তোমাদের পরবর্তী লেকচারে পড়াবো আমি ইনশাল্লাহ। আজকে আমরা টাইপ 1 আর 2 পড়বো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পুরা। অরণ্য বলছো কথা ক্লিয়ার না। আদাব, আমাদের এন থেকে ক্লিয়ার আছে আপু, একটু তোমাদের এন থেকে চেক করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? ওকে। না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভাইয়া, অসুস্থ না। চলো আমরা শুরু করি পড়াশোনা। আমরা খুব আস্তে ধীরে আগাবো, যেহেতু আমাদের অনেক বেশি কন্টেন্ট না, আস্তে ধীরে পড়লেই হবে। প্রথমে আমরা দেখব কি ভাইয়া, নিউটনের প্রথম সূত্র কি নিয়ে কথা বলে। নিউটনের প্রথম সূত্রটা চলো আমরা একটু দেখি। প্রথম সূত্রটা শুরুতেই কি নিয়ে কথা বলে বলতো? তোমরা সবাই জানার কথা যে নিউটনের প্রথম সূত্র আমাদের দুইটা জিনিস নিয়ে কথা বলে। প্রথমত ভাইয়া বল, দ্বিতীয়ত হচ্ছে জড়তা। এখন কথা হলো ভাইয়া, প্রথম সূত্রটা আসলে কি? চলো আমরা প্রথম সূত্রটা দেখি। প্রথম সূত্রটা হচ্ছে, নিউটন খুবই সিম্পল একটা কথা বলছেন, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, তুমি যদি ওর উপর বল প্রয়োগ না করো, অর্থাৎ ওকে ধাক্কা না দাও, তখন ও কি স্থিরই থাকবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে, একটা বস্তু সমবেগে চলতেছে, লেটস সে ও 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তুমি যদি বল প্রয়োগ না করো, ও কি আজীবন সমবেগে চলতেই থাকবে। তাহলে সমবেগে একটি নির্দিষ্ট দিকে চলমান বস্তু ওই দিকেই চলতে থাকবে। দ্বিতীয় পার্টটা আমরা বাস্তবে ভাইয়া দেখি না কেন? কারণ দেখো, আমি যদি একটা ফুটবলে লাথি দেই, ফুটবলটা একটু সামনে যায়, থেমে যায়। তাহলে এখানে ভাইয়া তার মানে নিশ্চয়ই কি একটা বল আছে। কি বল আছে বলতো? ধরো ঘর্ষণ বল আছে, এই কারণে কি হয়, বা বাতাসের বাধাজনিত বল আছে, এই কারণে ফুটবলটা থেমে যাইতেছে। যদি স্পেসে নিয়ে, ধরো স্পেসে যেখানে কোনো বাতাস নাই, কোনো বাধা নাই, সেখানে যদি বল প্রয়োগ করা যেত, তাহলে কি হইতো, আজীবন একই বেগে ও একই দিকে চলতে থাকতো। তাহলে নিউটনের প্রথম সূত্রটা খুবই সিম্পল। আমরা প্রথম সূত্রটা জানলাম কি, যদি বল প্রয়োগ না করি, স্থির বস্তু আজীবনই স্থির থাকবে, আর গতিশীল বস্তু আজীবন একই বেগে গতিশীল থাকবে। এই তো গেল, আমরা বল কি জানলাম। অর্থাৎ বল হচ্ছে একটা বস্তুর গতির অবস্থার পরিবর্তন করে। তাহলে বল কি ভাইয়া? বল হচ্ছে গতির অবস্থার পরিবর্তন করে বা করতে চায়। সিম্পলি আমরা বল শিখলাম। এখন ভাইয়া জড়তা কি? দেখো, প্রথম সূত্র থেকে বল আর জড়তা জানছি। জড়তা কি জানা দরকার। এই যে দেখো, জড়তা কি আমরা জানবো। জড়তা হচ্ছে ভাইয়া, এই যে নিউটনের প্রথম সূত্রে বললো যে একটা বস্তু স্থির থাকলে সে স্থিরই থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীলই থাকতে চায়, এই যে বস্তুর ধর্মটা, সেটাকেই বলে কি জড়তা। কোন বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? জড়তা বলে। অর্থাৎ ধরো তুমি তোমার টেবিলে বসে আছো, তাহলে তুমি এই যে বসে আছো, এই ধর্মটাকে কি বলে? তোমার বসে থাকার ধর্মটাকেই বলে জড়তা। একজন দৌড়াচ্ছে, সে চাবে আমি দৌড়াতেই থাকি, এই ধর্মটাকে কি বলে? জড়তা। এখন জড়তা আমরা দেখলাম দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, তার মানে স্থির বস্তু অলওয়েজ স্থির থাকার টেন্ডেন্সি। আরেকটা হইলো ভাইয়া গতি জড়তা, তার মানে গতিশীল বস্তু গতিশীল থাকার ধর্ম। তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো ভাই, একটা গাড়ি চলতেছে,
গাড়িটা হঠাৎ ব্রেক করলো, আমরা সামনের দিকে হেলে পড়ি কোন জড়তার কারণে, একটু বলো তো। গাড়ি হঠাৎ ব্রেক করলে সামনের দিকে কোন জড়তার কারণে হেলে পড়ি? গতি জড়তা। ভেরি গুড, গতি জড়তা হবে অ্যান্সার। তাহলে আমরা গতি জড়তা কি দেখলাম ভাইয়া? গতিশীল গাড়ি ব্রেক করলে, দেখো গতিশীল গাড়ি, সবাই এটা খাতায় নোট করবা, গতিশীল গাড়ি ব্রেক করলে সামনে হেলে পড়া। রিজনটা কি দেখো, খুবই সিম্পল ভাইয়া। দেখো গাড়ি যখন চলতেছে তখন আমার শরীরটাও চলতেছে, হঠাৎ করে গাড়ি কি করলো? ব্রেক করলো। এখন গাড়ি থেমে গেছে কিন্তু আমার শরীর কি থামতে চাবে? না, আমার শরীর গতি জড়তার কারণে সামনে আগাইতে চাবে। এই কারণে আমাদের কি হয়? শরীরটা সামনে ঝুঁকে যায়। সেম একই রিজনে চলন্ত গাড়ি থেকে লাফ দিলে একজন মানুষ আছাড় খায় কেন বলতো? চলন্ত গাড়ি থেকে লাফ দিলে আছাড় খাওয়া, চলন্ত গাড়ি বা বাস বা ট্রাক, চলন্ত গাড়ি থেকে লাফ দিলে আছাড় খাওয়া, এইটার রিজনটাও কি ভাইয়া? গতি জড়তা। কারণ গতি জড়তার কারণে দেখো আমার শরীরটা কি গতিশীল ছিল, আমি কি করলাম? গাড়ি থেকে লাফ দিয়ে হঠাৎ করে রাস্তায় থেমে যাইতে চাইলাম, যেটা পসিবল হয় না। আমার শরীর গতিশীল হইতে চায়, এই কারণে আমরা গতিশীল হয়ে আছাড় খাই। এখন দেখো ভাইয়া দ্বিতীয় পার্টটা, স্থিতি জড়তার অ্যাপ্লিকেশন কই বলতো? স্থিতি জড়তার অ্যাপ্লিকেশন হচ্ছে ভাইয়া, গাড়ি হঠাৎ করে চলতে শুরু যখন করে, তাহলে গাড়ি হঠাৎ চলতে যখন শুরু করে তখন আমরা দেখবা পিছনের দিকে ঝুঁকে আসি। গাড়ি হঠাৎ চলতে শুরু করলে পেছনে হেলে পড়া। এটা কেন হয় বলতো? এটা হয় স্থিতি জড়তার কারণে। কারণ দেখো আমাদের শরীরটা আগে স্থির ছিল, হঠাৎ করে গাড়ি চলতে শুরু করলো, আমাদের শরীর কি চলতে চাবে? না, আমাদের শরীর চাবে আগের জায়গায়, মানে পিছনে স্থির থাকতে। এই কারণে আমরা কি হয়? পিছনে হেলে পড়ি। তাহলে যদি এই তিনটা প্রশ্ন আসে, সবাই পারবো তো পরীক্ষায়? তাহলে আমাদের এই তিনটা আশা করি আমরা সবাই পারবো। তিনটা কি কি ভাইয়া? প্রথম হচ্ছে গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আমরা পিছনে হেলে যাই, কারণ হচ্ছে স্থিতি জড়তা। দ্বিতীয় হচ্ছে গতিশীল গাড়ি ব্রেক করলে সামনে হেলে যায়, কারণ হচ্ছে গতি জড়তা। 3 নাম্বার হচ্ছে চলন্ত গাড়ি থেকে লাফ দিলে আছাড় খাই, কারণ কি? গতি জড়তা। তাহলে আমরা জড়তা কি শিখলাম? ওকে, ইনশাল্লাহ আমরা পারবো। এখন আসো আমরা হচ্ছে একটা ছোট্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেখি। বলো তো ভাইয়া, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? হ্যাঁ, ট্রেন গতিশীল থাকলে গতিশীল থাকার টেন্ডেন্সিটা গতি জড়তা। কোন দুইটা পাই আমরা? বল আর জড়তা। এটা আমরা অলরেডি একটু আগেই দেখলাম। দেখো এই যে প্রথম সূত্র থেকে বল আর জড়তা। এখন ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে বলতো? নিউটনের দ্বিতীয় সূত্রটা বলছিল ভাইয়া ভরবেগের পরিবর্তন নিয়ে কথাবার্তা। নিউটনের দ্বিতীয় সূত্রটা আমি যদি তোমাদের মনে করায় দিই, দ্বিতীয় সূত্রটা ছিল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল হয় ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন একই দিকে হয়। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি নিয়ে কথা বলে? ভরবেগের পরিবর্তন নিয়ে। আর তৃতীয় সূত্র কি নিয়ে কথা বলে বলতো ভাইয়া? তৃতীয় সূত্র কথা বলে ক্রিয়া প্রতিক্রিয়া বল নিয়ে। এগুলো আমরা সামনে দেখবো, আসো। তাহলে আমরা হচ্ছে এটা দেখলাম। এখন দেখো আমরা দ্বিতীয় সূত্রের আলোচনা। দ্বিতীয় সূত্র কি বলে ভাইয়া? দ্বিতীয় সূত্র বলে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বল হয় ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা লিখি ভরবেগের পরিবর্তনের সমান।
এখন ভরবেগটা কি ভাইয়া, ভরবেগটা কি জানা দরকার। আসলে তো ভরবেগটা দেখি আমরা। ভরবেগটা হচ্ছে ভাইয়া ভর আর বেগের গুণফল। দেখো ভরবেগ কি, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি কি হবে, ভর ইনটু বেগ। এই হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের এককটা জানা দরকার। তাহলে ভরবেগের একক দেখো তো, ভরের জন্য আসবে কেজি আর বেগের জন্য আসবে মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে কি ভরবেগ, ভরবেগের একক। তাহলে ভরবেগের মাত্রা কি বলতো, ভরবেগের মাত্রা ভাইয়া কিছুই না, দেখো কেজির জন্য এম, মিটারের জন্য এল, সময়ের জন্য টি। এই ভরবেগের মাত্রা হচ্ছে এটা, এটা পরীক্ষায় আসে। তাহলে ভরবেগ দেখলাম, ভরবেগের পরিবর্তন দেখবো না। মনে করো একটা বস্তুর বেগ কি করলাম ভাইয়া, বস্তুর বেগ আমরা ইউ ছিল, এখন আমি বল প্রয়োগ করে বেগ করলাম ইউ থেকে ভি করলাম। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে বলতো, ভরবেগের পরিবর্তন হবে দেখো পি টু মাইনাস পি ওয়ান। পি টু বা শেষ ভরবেগটা কত বলতো, এম ইন্টু ভি মাইনাস ইউটা কত, এম ইন্টু ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ, এইটা আমরা দেখলাম। এখন আমাদের আসতো বলে আমরা ফেরত আসি। বলে কি বলছে ভাইয়া, বলের মান বলছে ভরবেগের পরিবর্তনের হারের সমান। তার মানে ভরবেগের পরিবর্তনকে আমার সময় দিয়ে ভাগ করা লাগবে। আসলে আমরা ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ দেই, তাহলে ভরবেগের পরিবর্তন ছিল এম ভি মাইনাস ইউ, এটাকে সময় দিয়ে ভাগ করো তো। তোমাদের একটু একটা জিনিস চিনা চিনা লাগার কথা, দেখো তো এই জিনিসটা কি ভাইয়া, এই জিনিসটা আমরা পড়ছি চ্যাপ্টার 2 তে, ভি মাইনাস ইউ বাই টি কি হয়, এ হয়। তাহলে ফোর্স সমান সূত্র কি, এম এ, এটা আমাদের লাগবে। এই যে দেখো বলের সূত্র, ফোর্স সমান এম এ, এ কে আমরা ভেঙে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তাহলে সবাইকে আমরা এফ সমান এম এ সূত্রটা ক্লিয়ার। আমরা কুইজ দিব সামনেই, হ্যাঁ ওকে। তাহলে আমরা এফ সমান এম এ এই জিনিসটা ক্লিয়ার এবং আমরা সবাই এটা মাথায় রাখবো। এখন ভাইয়া নিউটনের এককটা বা বলের এককটা কি বলতো, বিজ্ঞানী নিউটন এত কাজ করছে দেখে বলের এককটা উনার নামে নিউটন দিয়ে দিছে। তাহলে নিউটনকে আমরা যদি একটু ভেঙে লিখি, দেখো তো কি লেখা যায়। দেখো এম এর জন্য আসবে কেজি, এ এর জন্য কি আসবে বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন মাত্রা কি হবে বলতো, কেজির জন্য ম্যাসের এম, মিটারের জন্য দৈর্ঘ্যের এল, এস এর জন্য সময়ের টি ইনভার্স 2। এই হচ্ছে বলের মাত্রা। বলের মাত্রাটা খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে বলের মাত্রা কি ভাইয়া, আমরা সবাই একটু প্র্যাকটিস করব, এম এল টি ইনভার্স 2। সবাই এটা খাতায় একটু লিখে প্র্যাকটিস করব। ওকে, নীরব বসু ভাইয়া নিউটনের সেকেন্ড লতে এফ সমানুপাতিক এম এ। তাহলে আমরা এফ সমান এম এ কেন ইউজ করি, রিজন হচ্ছে ভাইয়া যে সমানুপাতিক ধ্রুবক কে আসে, কে এর মান হয় 1, এই কারণে আমরা এফ সমান এম এ ইউজ করি। নাইম বলছো নিউটন কি, নিউটন হচ্ছে একজন বিজ্ঞানী যিনি বল নিয়ে কাজ করছে। আর নিউটন যদি আমি একক হিসেবে চিন্তা করি, সেটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো আমরা হচ্ছে এখন আবার শুরু করি। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখব। অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া এফ সমানুপাতিক এম এ ছিল, এখান থেকে সমান কিভাবে আসলো। রিজনটা খুবই সিম্পল, সমানুপাতিক চিহ্ন উঠাইলে কে এম এ আসে।
এখন এখান থেকে এই ধ্রুবকটার মান কত আসে দেখো তো, ধ্রুবকটার মান কে এর মান আসে 1। রিজন হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 1 কেজি ভরের উপর 1 নিউটন বল দিলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়। তাহলে দেখো তো, তুমি m1 কেজি, f1 নিউটন, a1 মিটার পার সেকেন্ড স্কয়ার বসায় দেখো তো কে এর মান কত আসে। কে সমান হবে f বাই এম এ। তাহলে 111, যার অ্যান্সার 1। এখান থেকেই কনস্ট্যান্টের মান 1 আসে। আশা করি সবাই বুঝতে পারছো যে কে কিভাবে 1 আসে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে এখন নিউটনের তৃতীয় সূত্রটা দেখব। তৃতীয় সূত্র দেখো, তৃতীয় সূত্র কি বলে ভাইয়া? তৃতীয় সূত্রটা খুবই সিম্পল। এটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে এখানে দেখো তো কি বলছে, যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। তাহলে আমরা যদি এটাকে আরেকটু সহজ করে লিখি, আমরা কি লিখব? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তার মানে সিনারিওটা কি ভাইয়া? সিনারিওটা হচ্ছে, লেটস সে তোমার কাছে হচ্ছে একটা ফুটবল আছে, তুমি কি করলা? এটার উপর একটা লাথি দিলা। ধরো তুমি হচ্ছে এটার উপর একটা লাথি দিলা, কত নিউটন বলে লাথি দিলা? লেটস সে তুমি এটার উপর 5 নিউটন বলে লাথি দিলা। তাহলে এই যে 5 নিউটন, এই জিনিসটা কি? এটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে আমরা এটাকে বলবো ক্রিয়া। নিউটন সাহেব কি বলে গেছে ভাইয়া? নিউটন বলছে যে এই যে ফুটবল, সেও কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে চলো তো, ফুটবলটা আমার পায়ের উপর কত বল দিবে ভাইয়া? বলো তো, প্রতিক্রিয়া বলটার মান কত হবে? প্রতিক্রিয়া বলটার মান কত হবে বলো তো? 5 নিউটন। ভেরি গুড। তাহলে আমি ফুটবলের উপর লাথি দিলাম 5 নিউটন বলে ক্রিয়া বল, ফুটবলও আমার পায়ে প্রতিক্রিয়া দিল 5 নিউটন। তাহলে সবাই একটু বলো তো, যে ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যে কোনটা কত বলো তো? ক্রিয়া বল এই দিকে আর প্রতিক্রিয়া বল কোন দিকে দেখো তো? অপোজিটে। তাহলে কোন কত বলো তো? আমরা সবাই দেখতে পাচ্ছি কোনটা খুব সুন্দর মতো 180 ডিগ্রি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন কত, কত দাগাবো আমরা? 180 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। ওকে ওকে, একজন বলছে অ্যাকশন রিয়াকশনের লব্ধি কত? অ্যাকশন রিয়াকশনের লব্ধি হয় না, কারণ অ্যাকশন আর রিয়াকশন দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যদি দুইটা একই বস্তুর উপর ক্রিয়া করত তখন লব্ধি বের করা যাইতো। এখানে এদের কোনো লব্ধি বের করা যায় না, কারণ দুইটা বল ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার আমরা মান জানলাম, আর ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ এটা সবাই মনে রাখবো। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। চলো আমরা নিউটনের তৃতীয় সূত্রের আরেকটু একটা ফিগার দেখি। ইয়াসা বলছো 360 পসিবল না, 360 হবে না। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে এখানে -5 কেন হইলো না? অ্যাকচুয়ালি ভাইয়া এটা -5ই, ঠিক আছে? প্রতিক্রিয়া বল আসলে -5ই, কিন্তু আমরা হচ্ছে যেহেতু ডিরেকশন আমরা নিজেরাই বলে দিছি, -5 দিয়ে মেইনলি বুঝায়
যে উল্টা ডিরেকশন। এখানে একদম ঘাবড়ানোর কিছু নাই, আমরা হচ্ছে যেহেতু ডিরেকশনটা নিজেরা বলেই দিছি, তাই আর আমরা মানটার মধ্যে নেগেটিভ আনি নাই। তুমি এখানে +5 দাও -5 দাও, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে যেহেতু নিজে থেকে ডিরেকশন বলে দিছি, তাই আমরা মানটাকে শুধু ফ্রেশ পজিটিভ সংখ্যা রাখছি। তাই তোমরা প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবে না। হ্যাঁ শাইক, সব সময় অলওয়েজ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে অ্যাঙ্গেল 180 হবে, এটা অলওয়েজ, এটার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ আমরা ম্যাথ করব। দেখো তো ভাইয়া, একটা গাড়ি যে একটা দেয়ালকে আঘাত করলে ক্রিয়া বল কে অ্যাপ্লাই করে বলো তো? ক্রিয়া বল দেয় গাড়ি। এই যে দেখো, গাড়ি কি করতেছে? ক্রিয়া বল দিতেছে। আর গাড়ি দেয়ালকে হিট করাতে দেয়ালটা ওকে কি দিবে ভাইয়া? প্রতিক্রিয়া দিবে। এই যে দেখো প্রতিক্রিয়া বল। আর ক্রিয়া প্রতিক্রিয়া দেখো আবারও অপোজিট, তার মানে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। খুবই সিম্পল। আসো আমরা হচ্ছে এখন এখান থেকে ম্যাথ করব কিছু। সবাই না, তালহাত 270ও হবে না, অলওয়েজ 180 হবে, তোমরা এটা ফিক্সড মনে রাখবা। হ্যাঁ কুইজ দিব, আমরা কুইজ দিব, কোনো অসুবিধা নাই। দেখো তো ভাইয়া, আমাদের এই কোয়েশ্চেনটার আনসার করার চেষ্টা করি। বলা হয়েছে যে একটা বস্তুর ভর কত? 200 গ্রাম। 200 গ্রামকে কেজিতে নাও তো 0.2 কেজি। আমাদের একটা বেগ সময় লেখচিত্র দেয়া আছে, বলছে বলের প্রকৃতি, মানে বিভিন্ন জায়গায় বলের মান কত। সবাই একটু ঠান্ডা মাথায় বলো তো ভাইয়া, ওয়ে অংশে ত্বরণটা কত হবে? আমরা ত্বরণের সূত্র সবাই জানি, v - u/t। সবাই একটু বের করো তো। দেখো তো ওয়ে পার্টে ও বিন্দুতে বেগ ইউ কত? 0। শেষ বেগ এ বিন্দুতে কত? 40। সময় কত দেখো তো? 20। তাহলে আমাদের ত্বরণ আসলো 40/20, যার মান 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন ভাইয়া আমরা বল বের করব। বল কত বলতো? এম এ। এম এর মান 0.2, এ এর মান 2, গুণ করে দেখো 0.4 নিউটন আসে। প্রথম পার্টটা আমাদের ডান, 0.4 নিউটন। এরপর দেখো, আমি এই পরের পার্টটা ম্যাথ করব না। সবাই বলো তো এবি পার্টে বল কত হবে? এবি পার্টে ত্বরণ কত একটু বলো তো? এবি পার্টে ত্বরণ কত? 0। ভেরি গুড। দেখো সমবেগ, আমরা জানি ভাইয়া সমবেগ হইলে ত্বরণ কত হয় বলো তো? সমবেগ হইলে ত্বরণ হয় 0 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বল কত বলো তো ভাইয়া? 0 নিউটন। খুবই ইজি। এরপর আবার আসো ভাইয়া, আমরা বিসি পার্টটা নিয়ে কথা বলি। বিসি পার্টে দেখো তো ত্বরণ বের করব, v - u/t। দেখো তো শেষ বেগ কত বিসি এর জন্য? শেষ বেগ 0, আদি বেগ কত ভাইয়া? 40। তাহলে 0 - 40, নিচে সময় কত? 40 থেকে 60, যার মানে হচ্ছে 20। তাহলে এখানে হবে 20। দেখো -2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বল কত বলো তো? এম এ। এম কত ভাইয়া? 0.2, তার সাথে -2 গুণ করলে -0.4 নিউটন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুব ইজি না? -0.4 নিউটন। দেখো খুবই ইজি। প্রথম পার্টে ত্বরণ বের করলাম, বল বের করলাম। দ্বিতীয়টাতে ত্বরণ 0, বল 0। তৃতীয়টাতে ত্বরণ বের করলাম, বল বের করলাম। হ্যাঁ ফোর্সের ভ্যালু নেগেটিভ হয়। আচ্ছা, বল নেগেটিভ মানে হচ্ছে ভাইয়া, সবাই মনে রাখবা, পজিটিভ বল মানে তোমার গাড়ি যেই দিকে গতিশীল, লেটস সে এই গাড়িটা এই দিকে গতিশীল, পজিটিভ বল মানে কি? গতির দিকেই বল। আর নেগেটিভ বল মানে কি বলতো? তোমরা বুঝে যাওয়ার কথা ভাইয়া, গাড়ি যেই দিকে গতিশীল, নেগেটিভ বল মানে তার বিপরীত দিকে বল। যেই কারণে দেখো ও যাতে চাচ্ছে এই দিকে, আমি ওকে বল দিয়ে আটকায় দিচ্ছি, তাই ওর বেগটা কি আস্তে আস্তে কমবে। এই জিনিসটাই আমরা এখানে করছি।
জিদনি বলছো 0.2 কিসের? 0.2 হচ্ছে ওর ভর, এটা আমরা শুরুতেই দেখছি। উম্মে হানি বলছো 0.2 দিয়ে কেন গুণ করছি? কারণ দেখো আপু, এই যে এফ সমান এম এ না, আমরা কি করছি, এম আর এ গুণ করছি বল বের করার জন্য। আচ্ছা, এরপর বলছো ভাইয়া প্রকৃতি বের করব। প্রকৃতি কি বলবো? প্রথম পার্টে গতির দিকে বল, গতির দিকে অর্থাৎ বলটা কি ধনাত্মক। দ্বিতীয় পার্টে বল কি ভাইয়া? বল নাই, অর্থাৎ এখানে আমরা বলবো বল নাই, অর্থাৎ বলের মান 0। তৃতীয় পার্টে কি বলবো বলতো? একটু আগে বললাম গতির বিপরীতে, তাহলে গতির বিপরীতে অর্থাৎ আমরা যেটাকে বলি ঋণাত্মক। খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, নেগেটিভ মানে হচ্ছে বাধা দানকারী বল। আচ্ছা, নেগেটিভ মানে হচ্ছে বাধা দানকারী বল। তাহলে চলো এখন তোমরা একটু এটা করার চেষ্টা করো, তো আমিও সাথে সাথে করব। তোমরা আগে আগে করার চেষ্টা করো। দেখো ভাইয়া এখানে কি বলছে, যে একটা বস্তু 30 কেজি, সেটা স্থির ছিল, তার উপর কি করছে, একটা বল 5 সেকেন্ড ক্রিয়া করছে, তার বেগ 15 হয়েছে। তার মানে 5 সেকেন্ডে তার বেগ 15 করা হইল। এরপরে সমবেগে 2 সেকেন্ড গেছে, তারপরে কি 3 সেকেন্ডে, দেখো বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়েছে। কোশ্চেনে বলছে বল সময়ের গ্রাফ আঁকো, তার মানে বিভিন্ন বলগুলা বের করে যেটা চিত্রে দেখাও। চলো তো ভাইয়া প্রথমে আমরা ত্বরণ বের করি। তোমরা সবাই জানবা ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত ভাইয়া দেখো তো, 15। স্থির ছিল মানে ইউ কত, 0। কত সময় লাগছে বলতো, 5। তাহলে 15/5 হবে 3। এখন এফ কত বলতো, এম এ, তার মানে 30 × 3, এফ এর ভ্যালু 90 নিউটন। তাহলে প্রথম 3 সেকেন্ডে কত বল, প্রথম 5 সেকেন্ডে কত বল কাজ করছে, 90। তাহলে চলো আমরা গ্রাফটা আঁকি। আমরা কি করব, এখানে দিলাম সময়, এখানে দিলাম বল। ভালো কথা, সময় ধরো এটা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম 5 সেকেন্ডে কত বল ক্রিয়া করছে বলতো, প্রথম 5 সেকেন্ডে 90। তাহলে আমরা এইখানে যদি 90 নিউটন দেই, তাহলে প্রথম 5 সেকেন্ডে 90। প্রথম পার্টটুকু গেল। দ্বিতীয় পার্টে দেখো তো ভাইয়া, সমবেগে 2 সেকেন্ড চলতেছে। সমবেগে ত্বরণ কত বলতো, সমবেগে 2 সেকেন্ডে ত্বরণ 0, বলও 0 নিউটন। কারণ আমরা জানি সমবেগে চললে ত্বরণ 0। তাহলে পরবর্তী 2 সেকেন্ডে কি হবে, 90 থেকে ধপাস করে 0-তে জাম্প করে 0 থাকবে 2 সেকেন্ড। ওকে, ভালো কথা। পরবর্তী 3 সেকেন্ডে কি হচ্ছে, বস্তুটাকে থামানো হয়েছে। তার মানে পরবর্তী 3 সেকেন্ডে তার ত্বরণ কত, দেখো তো ভি মাইনাস ইউ বাই টি। ভি কত ভাইয়া, ভি কত ছিল বলতো, ভি হচ্ছে থামানোর কারণে 0। ইউ কত ছিল, এই যে 15 ছিল সেটাই, তাহলে 0 - 15, নিচে হচ্ছে টি 3। তাহলে এ কত আসতেছে, -5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে ফোর্স কত ভাইয়া, এম এ, তাহলে 30 × -5, যেটা আসতেছে -150 নিউটন।
তাহলে সিনারিওটা কি হচ্ছে ভাইয়া, পরবর্তী 3 সেকেন্ডে জাম্প করে ও নেগেটিভ বল চলে আসতেছে। তার মানে আমি নিচের দিকে -150 দিলাম, 0 থেকে জাম্প করে আসলো -150। এরপর 3 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড পর্যন্ত থাকলো, তারপর ও আবার 0 হয়ে গেল। এই হচ্ছে আমাদের গ্রাফ। আচ্ছা, ফিহা বলছো এই ম্যাথে আমরা কেন কেজিতে নিলাম? কারণ আপু আমরা সবাই জানি এফ সমান কি বলতো, এফ সমান হচ্ছে আপু এম এ। এখানে এফ যদি আমরা নিউটনে পেতে চাই তাহলে এম কে কিসে নিতে হয়, এসআই একক, তার মানে কেজি। আর এ কে কিসে নিতে হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে টেকনিক। ওকে, তাহলে এটা কিন্তু খুবই ইজি টাইপের একটা কোয়েশ্চেন ছিল, খুব বেশি কঠিন ছিল না। আমরা সামনে আরো কঠিন ম্যাথ দেখব। তাহলে আমরা ভরবেগ কি দেখছি, আসো ভরবেগের একটা ম্যাথ, এটা তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তোমরা একটু এটার আনসার দেওয়ার চেষ্টা করো তো। তোমরা একটু এটার আনসার দেওয়ার চেষ্টা করো। জান্নাতুল বলছো কেমিস্ট্রিতে ভর গামা কেন রাখে, ওইটা হচ্ছে কেমিস্ট্রির ইউনিট কনভার্সনে ওই রকম। আর আমরা ফিজিক্সে চেষ্টা করব সব সময় এসআই এককে নিয়ে, মানে কেজিতে নিয়ে করার জন্য। আচ্ছা, একজন বলছে ভাইয়া শেষে কি 0 নিউটনে নেওয়ার ম্যান্ডেটরি? 10 সেকেন্ড পরে তুমি, 10 সেকেন্ড পর বস্তুটা দেখো স্থির হয়ে গেছে, তার মানে ও তখন থেমে গেছে। তাহলে তুমি ওইটা শেষে 0তে নিয়েও দিতে পারো, নাও নিতে পারো, খুব বেশি অসুবিধা না। আচ্ছা, আনাস বলছো ফোর্স স্কেলার কিনা, ফোর্স স্কেলার না, ফোর্স হচ্ছে ভেক্টর। তাহলে বল কি, বল হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, আমি সবার মেসেজে দেখতেছি নিঝুম। আচ্ছা, আসো আমরা এটা একটু দেখি, সবাই এটার অ্যান্সারটা কমপ্লিট করো। দেখো আমাদের কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেনে বলছে যে ভাইয়া একটা টেনিস বলের ভর 50 গ্রাম, তার বেগ কত ছিল, 20 মিটার/সেকেন্ড। এটা কি করছে, একটা দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই বেগে পিছনে ফিরে আসছে। তাহলে সিনারিওটা কি ভাইয়া, আমাদের একটা দেয়াল আছে, এটার সামনে একটা টেনিস বল আছে, যার ভর কত, 50 গ্রাম, তার মানে 0.05 কেজি। এখন এটার বেগটা কত ছিল বলতো, ইউ ছিল 20 মিটার/সেকেন্ড। বলা হয়েছে ও ধাক্কা খেয়ে আবার পিছনের দিকে ফেরত আসছে, ভি সমান 20 মিটার/সেকেন্ডে। দেখো তো ভাইয়া, আমি যদি ইউ এর ডিরেকশনটাকে পজিটিভ নেই, ভি এর ডিরেকশনটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, সবাই বলো তো। অবশ্যই কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমি ভি কে বলবো -20। কেউ যদি করে কি ভাইয়া, কেউ বললো না আমি ভি কে পজিটিভ নিব, কোনো অসুবিধা নাই, তুমি ভি কে পজিটিভ নাও। তখন তোমাকে কাজ করতে হবে কি, তুমি সিম্পলি ইউ কে তখন নিবে নেগেটিভ। তাহলে আমি ইউ কে তখন নিলাম -20। তাহলে আমাদের কাজ ডান। তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে ভাইয়া, বেগ উল্টা দিকে হইলে কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে বোর্ড বেগ উল্টা দিকে চিহ্ন চেঞ্জ করে আমি এটাকে +20, এটাকে -20 লিখলাম। আসো ভরবেগের পরিবর্তন হিসাব করি। ভরবেগের পরিবর্তন আমরা দেখছি এম ভি মাইনাস ইউ। তাহলে 0.05, ভি কত ভাইয়া 20, ইউ কত -20। তাহলে দেখো তো 0.05 ইন্টু
20 মাইনাস 20, তার মানে 20 প্লাস 20, যেটা হবে 40, গুণ করলে অ্যান্সার হবে 2 কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে সি। দেখি কারা কারেক্ট দিল। সাদিদ, জাবিদ, রেজা, রেশা, নাফিজ, সৃজন, রাহাত, আরিজিৎ, অভি আর স্নেহা। ভেরি গুড। এখানে সারা বাংলাদেশেরই ক্লাস হচ্ছে সাফায়েত। জাইদি 62, ফাহমিদা 12। ওকে, ভেরি গুড। ফাহমিদুল উনি বলছো ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আমরা একটু আগেই দেখছি। ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। বলও কি? বলও ভেক্টর রাশি। তাহলে চলো বলের নোটেও তোমাদের লিখে দেই। বল কি ছিল? বলও কিন্তু ছিল ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা এটা পড়লাম। এখন আমরা দেখবো ভাইয়া সংঘর্ষ কি। সংঘর্ষ মিম বলছে এখন স্টুডেন্ট কত? এখন প্রায় 3000-এর উপরে স্টুডেন্ট ক্লাস করতেছে। আচ্ছা, দেখো আমাদের বলছে সংঘর্ষ কি। সংঘর্ষ হচ্ছে ভাইয়া দুইটা বস্তু এসে হিট করবে, তারপর তাদের মধ্যে কিছু বলের আদান প্রদান হবে। ও ওর উপর কিছু বল প্রয়োগ করবে, ও ওর উপর কিছু বল প্রয়োগ করবে, সেটাই হচ্ছে কি সংঘর্ষ। এখন আসো আমরা গ্রাফ সাদা খাতাতে আঁকলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া সংঘর্ষ। সংঘর্ষ কয় রকম তোমাদের কি মনে আছে? সংঘর্ষ ভাইয়া ছিল দুই রকম। একটা ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা কি ছিল বলতো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক দুইটা আমরা আলাদা করতাম কিভাবে বলতো? আলাদা করতাম, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ আর গতিশক্তি সেম থাকে। অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়? ভরবেগ সেম থাকে কিন্তু গতিশক্তি চেঞ্জ হয়ে যায়। এই ছিল সংঘর্ষ। আচ্ছা, এখন আমরা হচ্ছে ভাইয়া ভরবেগের সংরক্ষণশীলতার কিছু সূত্র দেখব। ভরবেগের সংরক্ষণশীলতার একটা খুব সুন্দর সূত্র আছে, যেটা কি বলে? একটা বস্তুর ভর ধরো m1, যার বেগ ছিল u1, আরেকটা বস্তুর ভর m2, বেগ ছিল u2। সংঘর্ষের পর u1 এর বেগটা যদি v1 হয় আর u2 এর বেগটা যদি v2 হয়ে যায়, তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি বলে? যদি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে সংঘর্ষের পূর্বে এবং পরে কি হবে? মোট ভরবেগ একই থাকবে। তাহলে সংঘর্ষের পূর্বে দেখো তো ভরবেগ কত ভাইয়া? ওর হচ্ছে m1 u1, ওর হচ্ছে m2 u2। শেষে কত? m1 v1, m2 v2। তাহলে দেখো তো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত? দুইটা যোগ করো, দেখো m1 u1, m2 u2 যোগ। সংঘর্ষের পরও কত? m1 v1, m2 v2, দুইটা যোগ করলে সমান থাকবে। এটাই হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে আসো এখন আমরা দেখব ভাইয়া মিলিত বস্তু কি। মিলিত বস্তু মানে হচ্ছে, তোমরা ঠান্ডা মাথায় দেখো, ধরো আমার একটা বস্তু আছে যার ভর m1, যার বেগ u1। সে যে আরেকটা বস্তুর সাথে সংঘর্ষ করলো যার ভর m2, বেগ হচ্ছে u2। তারা মিলিত হয়ে কি হইলো? একটা বড় বস্তু হইলো যার ভর কত? m1 প্লাস m2। বলা হইলো ভাইয়া মিলিত বস্তুর বেগ কত, তার মানে মিলিত বস্তুর বেগ ভিটা কত। চলো তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করি। সংঘর্ষের আগে কত ভাইয়া? m1 u1, m2 u2। সংঘর্ষের পরে কত কি বলতো? সংঘর্ষের পর হচ্ছে টোটাল ভর, এটা টোটাল বেগ, এইটা দুইটা কি হবে? সমান হবে। তাহলে মিলিত বেগ বের করার সূত্র কি? এটা কিন্তু পরে আর আমরা করব না, সরাসরি সূত্র ইউজ করব। m1 u1 প্লাস m2 u2, নিচে হচ্ছে m1 প্লাস m2। এই সূত্রটা আমরা মনে রাখবো। সূত্রটা কি করব? মনে রাখবো।
মিলিত বস্তুর বেগ। আচ্ছা, হ্যাঁ, নামাজের বিরতি দিব। ভেক্টর রাশি স্কেলার রাশির জন্য তেমন কোনো নেমোনিক নাই, এটা হচ্ছে একটু তোমাদের মনে রাখতে হবে। আমি সবার মেসেজই দেখতেছি ভাইয়া। হ্যাঁ, আবার দেখবো আমরা, কোনো অসুবিধা নাই। এই টাইপের আমরা ম্যাথও প্র্যাকটিস করব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নৌকার ম্যাথও দেখবো, গুলির ম্যাথও দেখবো। এখন আমরা কি দেখলাম ভাইয়া? মিলিত বেগের জন্য সূত্রটা দেখলাম। মিলিত বেগের সূত্রটা আমরা মুখস্থ রাখবো, এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের এখানে 3টা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে এইটা, এর পরেরটায় আসো আমরা দেখি। বলতো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা কি বলছিলাম ভাইয়া? কয়টা জিনিস সংরক্ষিত থাকে বলতো? 2টা। প্রথম হচ্ছে ভাইয়া ভরবেগ, ভরবেগ যেটা আমরা আগে দেখছি। দ্বিতীয় কি? গতিশক্তি। তাহলে গতিশক্তি দেখো তো, শুরুর গতিশক্তি 2টা যোগ করলাম, তারা হবে কি? শেষের গতিশক্তি 2টার যোগের সমান। এখন আসো আমরা বন্দুকের ম্যাথ দেখি। আমরা কি দেখব? বন্দুকের জন্য। আসো আমরা বন্দুকের জিনিসটা দেখে এরপর একটু ব্রেকে যাব। বন্দুকের মেকানিজমটা কি সবাই ঠান্ডা মাথায় দেখবা, নাইলে কিন্তু বুঝবা না। বন্দুক হচ্ছে, ধরো আমার কাছে একটা বড় বন্দুক আছে যার ভর এম। এটার ভিতরে কি হয়? ছোট বুলেট থাকে। বুলেটটা ধরো বের হইল, যার ভর স্মল এম, যার শেষ বেগ হচ্ছে স্মল ভি। আর শুরুতে তাদের বেগ কত ছিল বলতো? শুরুতে দুইজনেরই বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। গুলিটা যখন বের হইছে, গুলি করলে পিছনের দিকে একটা ধাক্কা পায় না? বন্দুকটা পিছনের দিকে পশ্চাৎ বেগ ধরো ভি। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? ভি। এখন আমরা হিসাব করব বন্দুকের পশ্চাৎ বেগ বের করার সূত্র। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ দেখো তো ভাইয়া, শুরুতে সবার ভরবেগ কত ছিল? শুরুতে বন্দুকের ছিল ভর ইন্টু বেগ, শুরুতে গুলির ছিল ভর ইন্টু বেগ, শেষে গুলির কত? ভর ইন্টু বেগ। আর শেষে বন্দুকের কত দেখো তো? এইটার ডিরেকশনটা যদি পজিটিভ হয়, এটার ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ বের করার জন্য এখানে আমরা এম ইন্টু ভি। দেখো এই পাশটাকে আমি এই পাশে আনি, তাহলে এম ভি সমান এম ভি। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ বের করার সূত্র কি? গুলির ভর গুলির বেগ গুণ করে বন্দুকের ভর দিয়ে ভাগ করব। এই হচ্ছে আমাদের সূত্র। এটা সরাসরি কি করবে? বন্দুকের পশ্চাৎ বেগ দিবে। তাহলে বন্দুকের বেগ কত হবে? পশ্চাৎ বেগ যদি এটা হয়, বন্দুকের বেগ হবে, ধরো পশ্চাৎ বেগ আসলো 5, তাহলে বন্দুকের বেগ কত? -5। সিম্পল, খুবই সিম্পল এটা। হ্যাঁ, টোটাল 4-5টা সূত্র। এখানে হচ্ছে অনেকে বলতেছো ভাইয়া এইটা এখানে মাইনাস কেন দিলাম না? মাইনাস দেই নাই কারণ আমরা সরাসরি পশ্চাৎ বেগ বের করছি। যদি শুধু বেগ আকারে লিখতাম, শুধু বেগ, তখন কি করতাম? মাইনাস দিতাম। আর পশ্চাৎ বেগ লিখলে আমরা আর মাইনাস দিব না। এখন আসলে আমরা নদী নৌকার ম্যাথ দেখি। নৌকার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। নৌকার পশ্চাৎ বেগ, নৌকার পশ্চাৎ বেগ। এখানে সিনারিও কি? একটা সুন্দর নৌকা আছে, তার উপর ধরো তুমি দাঁড়ায় আছো। তুমি কি করলা? তোমার ভর স্মল এম, তুমি শুরুতে স্থির ছিলা, এরপর কি করলা? জাম্প করলা ভি বেগে। নৌকার ভর ক্যাপিটাল এম, নৌকাও শুরুতে স্থির ছিল, এরপর নৌকা কি করলো? পিছনের দিকে সরে আসলো ভি বেগে। তাহলে দেখো তো, সেম একই রকম সিনারিও না বন্দুকের মতো? সেম একই সিনারিও। তাহলে আমরাও এখানে ফর্মুলাটা কি পাবো? ভি সমান মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম।
এই হচ্ছে আমাদের, দেখো দুইটা সূত্র কিন্তু একই, দুইটা সূত্র একই। তাহলে আমরা নদী নৌকার অঙ্ক হোক আর হচ্ছে বন্দুকের অঙ্ক হোক, কি সূত্র মনে রাখবো? এই একটা সূত্র। তাহলে আমরা সূত্র কি কি শিখলাম? একটা হচ্ছে আমরা এফ সমান এম এ শিখছি। 2 নাম্বার হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দেখছি। 3 নাম্বারে আমরা মিলিত বস্তুর সূত্র, এই যে দেখো মিলিত বস্তুর সূত্র দেখছি। 4 নাম্বারে হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগের বা নৌকার পশ্চাৎবেগের সূত্র দেখছি। 5 নাম্বার একটা সূত্র, সেটা হচ্ছে দেখো আমাদের মিলিত বেগের যে সংঘর্ষটা, সেটা কি সংঘর্ষ হয় বলতে পারবা তোমরা? স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? হ্যাঁ, সাইমুম, দুইটা সমভরের বস্তুর মধ্যে সংঘর্ষ হইলে বেগ বিনিময় হয়। বলতো মিলিত বস্তু হইলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? মিলিত বস্তু হইলে সংঘর্ষ হবে অস্থিতিস্থাপক। তাহলে দেখো তো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ বের করা শিখলাম। স্থিতিস্থাপকের জন্য কি হবে বলতো? দুইটা সূত্র মুখস্থ রাখবা। যদি দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তার মানে সিনারিওটা হচ্ছে যে m1 u1 বেগে যাচ্ছে, m2 u2 বেগে যাচ্ছে। সংঘর্ষের পর কি হইল? ওর বেগ হইল v1, ওর বেগ হইল v2। এখন v1 v2 বের করার ফর্মুলা, সূত্রগুলা একদম মুখস্থ রাখতে হবে। v1 হবে m1 মাইনাস m2, নিচে m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2। আর v2 কত হবে? একইভাবে m2 মাইনাস m1, নিচে m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 বাই m1 প্লাস m2। এই সূত্র দুইটা মুখস্থ রাখতে হবে। এখন তোমরা হচ্ছে এই যে এই সূত্রগুলো একটু মাথায় রাখো, আর হচ্ছে একটু আমরা নামাজের ব্রেকে যাই, এরপর এসে আমরা শুরু করব 10 মিনিট পরে। তারপর আমরা হচ্ছে এটা থেকে অনেক অনেক ম্যাথ করব। তাহলে সবাই 10 মিনিটে নামাজ পড়ে আবার ক্লাসে জয়েন করো।
ক্লাসে জয়েন করো। আচ্ছা, তাইলে আমরা সবাই আবার জয়েন করি। আচ্ছা, আখি বলছো ভাইয়া নৌকার সূত্রের সময় -MB দিলেন কিন্তু বন্দুকের সময় শুধু এমবি দিলেন। এটার রিজনটা হচ্ছে আপু, তুমি যদি -MB দাও তখন তুমি শুধু বেগ পাও, আর যদি তুমি শুধু মাইনাসটা না দিয়ে শুধু পজিটিভ প্লাস রাখো, তুমি এটাতেও চাইলে প্লাস রাখতে পারবা, তখন তুমি পুরাপুরি পশ্চাৎ বেগ বের করছো। অর্থাৎ তুমি মাইনাস চাইলে দিতেও পারো দুইটাতে, মাইনাস নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাইনাস দেয়াটা হচ্ছে ভালো, চেষ্টা করবা মাইনাস দিয়ে বের করতে। ঠিক আছে, মাইনাস দিয়ে করলে এই জিনিসটা একটু ভালো প্র্যাকটিস। চলো আমরা এখন কি করব ভাইয়া, আমরা হচ্ছে এখন সুন্দর মতো ম্যাথ প্র্যাকটিস করব। দেখো তো, প্রথম কোয়েশ্চেন আমাদের খুবই ইজি, মিলিত বেগের একটা কোয়েশ্চেন। বস্তুর মিলিত বেগ বের করো। কত কত ভর বলা আছে সবাই দেখো তো। m1 ভর বলা আছে যেটা হচ্ছে 950 কেজি, m2 বলা আছে 700 কেজি। দেখো তো ভাইয়া u1 কত, u1 হচ্ছে +50। এই যে জিনিস খেয়াল করো, u2 কি দেখো একই ডিরেকশনে, একটা ডিরেকশন এই দিকে আরেকটা এই দিকে, তাহলে আমরা u2 কি করব, -65 ধরবো। এই হচ্ছে আমাদের u2-র, এই ম্যাথে শুধু এই একটাই কাজ, u2 -65 ধরা। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম, কারণ আমরা শিখছি দুইটা বেগ বিপরীতে হইলে আমরা মাইনাস দিই। তাহলে মিলিত বেগের সূত্রটা কি ছিল ভাইয়া, m1 u1 m2 u2, নিচে হচ্ছে m1 প্লাস m2। তাহলে মানগুলা বসাও, m1 হচ্ছে কত 950, u1 কত 50, m2 হচ্ছে 700, u2 কত -65। নিচে কি করব, 950 আর 700 যোগ। দেখো তো মিলিত বেগটা কত আসে, মিলিত বেগটা কত আসে, 950 ইন্টু 50 -700 ইন্টু 65, নিচে 950 প্লাস 700। তাহলে এটা আসলো 1.212 কিলোমিটার পার আওয়ার। অনেকে বলতে পারো ভাইয়া এটাকে কেন মিটার পার সেকেন্ডে নিলাম না, নিলাম না কারণ হচ্ছে আমি যদি মিটার পার সেকেন্ডে নিতাম তাহলে আমার অ্যান্সারটাও মিটার পার সেকেন্ডে আসতো। আমি কি করছি, পুরোপুরি কিলোমিটার পার আওয়ারটাই বসায় দিছি, তাহলে আমি অ্যান্সার পাইলাম কিসে, কিলোমিটার পার আওয়ারে। এটা সম্পূর্ণ তোমার স্বাধীনতা, তুমি চাইলে এগুলাকে মিটার পার সেকেন্ডে নিয়েও করতে পারো, তুমি চাইলে এটাকে কিলোমিটার পার আওয়ারে রেখেও করতে পারো। এটা কমপ্লিটলি তোমার স্বাধীনতা, এখানে তোমাকে টিচার কোনো বাধা দিবে না বা কেউই কোনো রকম বাধা দিবে না। ঠিক আছে, আচ্ছা আমার এই ক্যালকুলেটরটা হচ্ছে 991 ES প্লাস ক্যালকুলেটর। ওকে, আচ্ছা রাহি বলছো দিক কোনটা হবে, দিক দেখো এখানে পজিটিভ আছে, পজিটিভ আছে তার মানে পজিটিভের দিকটা, তাহলে কোন ডিরেকশনে যাবে বলো তো, পজিটিভ ডিরেকশন ছিল এইটা, তাহলে মিলিত বস্তুটা যাবে এই ডিরেকশনে। বেগ কত হবে, 1.212 কিলোমিটার পার আওয়ার। খুবই ইজি একটা প্রবলেম, আসো আমরা আরো করব। দেখো তো এই কোয়েশ্চেনটা কি বলছে, একটা বস্তু যার ভর হচ্ছে 50 কেজি, বেগ দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে u1। দেখো তো আর 40 কেজি ভরটা যেটা হচ্ছে m2, এটা হচ্ছে কত ভাইয়া m1। এটার বেগটা দেখো বলা আছে u2 20 মিটার পার সেকেন্ড। বলো তো ভাইয়া দুইটার ডিরেকশন একই না, দুইটার ডিরেকশন একই, তাহলে আমি কি করব, দুইটাকেই পজিটিভ নিলাম। এখানে দেখো বস্তুগুলো আলাদা আলাদা চলতেছে, VA বের করতে বলছে, তার মানে কি করতে হবে, ওই যে বড় বৃত্তঘুটে সূত্র ছিল না, ওইটা অ্যাপ্লাই করতে হবে। আসলে আমরা বড় বৃত্তঘুটে সূত্রটা অ্যাপ্লাই করি। VA কি হবে, MA মাইনাস MB। তুমি এইভাবে মনে রাখতে কষ্ট হলে কি করবা, VA কে V1 বসায় দিবা, M1 মাইনাস M2, নিচে হচ্ছে M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2
নিচে m1 প্লাস m2। এই সূত্র মুখস্থ রাখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। দেখো তো m1 কত, m1 হচ্ছে 50, তাহলে 50 মাইনাস 40, নিচে 50 প্লাস 40। u1 কত ভাইয়া 30, 2 m2 কত 40, u2 কত 20, নিচে আবার 40 প্লাস 50। দেখো তো ফাইনাল আনসারটা কত আসে। আচ্ছা, প্রথম বলছো খুবই সুন্দর কথা যে ভাইয়া দুইটা বস্তু স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক বলা নাই, তাহলে আমরা কেন স্থিতিস্থাপকের সূত্র অ্যাপ্লাই করলাম? খুবই সুন্দর কোয়েশ্চেন। রিজন হচ্ছে ভাইয়া আমরা শুরুতেই পড়ছিলাম, মনে আছে, দুইটা বস্তু মিলিত আকারে চললে অস্থিতিস্থাপক হয়, তখন আমরা মিলিত বেগের সূত্র অ্যাপ্লাই করি। আর আলাদা আলাদা হয়ে চললে কি হয় বলতো? আলাদা আলাদা হয়ে চললেই এটা হয় স্থিতিস্থাপক। এই কারণেই আমরা বড় সূত্রটা অ্যাপ্লাই করছি। এইটার অ্যান্সারটা আসছে 21.21, 21.11 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল অ্যান্সার, সূত্রের মধ্যে মান বসাইলেই হচ্ছে। তাহলে আমাদের এটা কি হইলো? না, এটা অন্য কোনো ভাবে করা যায় না, এটা হচ্ছে মুখস্থ এই সূত্রটাই অ্যাপ্লাই করা লাগে। এখন দেখো আমরা দেখবো ভাইয়া মৌলিক বল কত রকম। সবার মনে আছে মৌলিক বল কয়টা বলতো? মৌলিক বল হচ্ছে ভাইয়া 4টা। কি কি মৌলিক বল আছে বলতো? মৌলিক বল আছে প্রথমে মহাকর্ষ, পরে তড়িৎ চৌম্বক, পরে দুর্বল নিউক্লিয়, পরে সবল নিউক্লিয়। বলতো মহাকর্ষ বল শুধু কি করে? অনলি আকর্ষণ করে। আর তড়িৎ চৌম্বক কি করে? আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে। এই জন্য দেখবা ম্যাগনেটকে কাছাকাছি নিলে কখনো আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে। তাহলে তড়িৎ চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বোধ করে। দুর্বল নিউক্লিয় কি বল জানো? দুর্বল নিউক্লিয়র কারণে নিউক্লিয়াস ভেঙে ফিশন হয়। তাহলে দুর্বল নিউক্লিয় কি করে? শুধু বিকর্ষণ করে। আর সবল নিউক্লিয় কি? সবল নিউক্লিয়র কারণে পরমাণু নিউক্লিয়াস গঠন হয় বা ফিউশন হয়, তাই এটাও কি করে? শুধু আকর্ষণ করে। তাহলে যদি প্রশ্ন আসে কোন বলটা আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে, কি হবে? তড়িৎ চৌম্বক বল। আচ্ছা, আচ্ছা, ওপি বলছো স্থিতিস্থাপক কি? যে সংঘর্ষে ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। আচ্ছা, আনিশা বলছো এই সূত্রের প্রমাণটা অনেক বড়, যেটা তোমাদের লেভেলে লাগবে না, এটা তোমরা ইন্টারে গেলে প্রমাণটা শিখবা। আচ্ছা, নওশিন বলছো কোন ক্যালকুলেটর ইউজ করতে হয়? ক্যালকুলেটর তোমরা মোটামুটি 991 ES প্লাসটা ইউজ করতে পারো, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, ফিশন ফিউশন কি আমরা বলবো, কোনো অসুবিধা নাই। আর আসো আমরা হচ্ছে এখন দেখি। বলছো একজন বলছো ভাই ভেক্টর স্কেলার কিভাবে বুঝবো? এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, তোমাদের আগের লেকচারের পড়া এটা। এখন ভাই আমরা 4টা মৌলিক বল দেখো, আমরা দেখি মৌলিক বলগুলো আসলে কি কি। প্রথমত দেখছি আমরা মহাকর্ষ বল, যেটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল, অর্থাৎ স্ট্রেংথের দিক থেকে এটা 4 নাম্বার। সবচেয়ে শক্তিশালী কে? সবল নিউক্লিয়, 1 নাম্বার। 2 নাম্বার শক্তিশালী কে ভাইয়া? তড়িৎ চৌম্বক, তার মানে ও 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে দুর্বল নিউক্লিয়। মহাকর্ষ বল কত দূরত্বে কাজ করে? অসীম। তড়িৎ চৌম্বক বল কত দূরত্বে? অসীম। দুর্বল নিউক্লিয় কত? 10⁻18 মিটার। সবল নিউক্লিয় কত? 10⁻15 মিটার। তাহলে সবচেয়ে ছোট দূরত্বে কোনটা কাজ করে বলতো? দুর্বল নিউক্লিয়। এখন কথা হচ্ছে ভাইয়া ফিশন কি ফিউশন কি? ফিশন হচ্ছে, আসো আমরা একটু দেখি কি বলছি। ফিশন, ফিশন হচ্ছে কি? একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস হবে। আর ফিউশন কি? বুঝাই যাচ্ছে, দেখো এখানে বিকর্ষণ লাগবে, তার মানে এটা দুর্বল নিউক্লিয় বল। ফিউশন হচ্ছে ভাইয়া দুইটা ছোট ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় হবে,
দেখো এখানে আকর্ষণ আছে, তাই এখানে সবল নিউক্লিয় বল আছে। এখন দেখো মহাকর্ষ বলের প্রয়োগ কোথায়? প্রয়োগ হচ্ছে গ্রহ নক্ষত্র এগুলা যে ঘুরে সেখানে। দুর্বল নিউক্লিয় বলের প্রয়োগ কোথায়? এই যে নিউক্লিয়াস ভেঙে বিটা রশ্মি বের হয়, তার জন্য দায়ী কে? দুর্বল নিউক্লিয় বল। তড়িৎ চৌম্বক বলের প্রয়োগ কোথায়? যত তড়িৎ আছে, চৌম্বক আছে, যত তারের প্রবাহ আছে, সবগুলাতে প্রয়োগ। অণুপরমাণু গঠনে ভূমিকা রাখে। আর সবল নিউক্লিয় বলের প্রয়োগ কোথায়? এই যে দেখো সূর্য থেকে যে শক্তি আসে, শক্তি কিভাবে আসে? শক্তি আসে ফিউশন প্রক্রিয়ায়। এই ফিউশন প্রক্রিয়ায় কার ব্যবহার আছে? সবল নিউক্লিয় বলের। আর হচ্ছে নিউক্লিয়ার বোমাতেও সবল নিউক্লিয় বল কাজ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ফিউশন কোন কোন জায়গায় হয় বলতো? দুইটা জায়গায়। প্রথমত ভাইয়া সূর্যে, দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিয়ার বোমার মধ্যে। এই দুইটা জায়গায় হচ্ছে সবল নিউক্লিয় বল থাকে। তাহলে চলো আমরা হচ্ছে এইটার আনসার দাও তো, কোনটা মৌলিক বল ভাইয়া? তাসফিয়া বলছো ফিউশন কি? ফিউশন হচ্ছে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস হওয়া। ওকে, দেখি সবাই বলতেছে সি। কোনটি মৌলিক বল? ঘর্ষণ না, প্রতিক্রিয়া না, সাম্যতাও না, দুর্বল নিউক্লিয় হবে, বিদ্যুৎ চুম্বকীয় হবে। সি নাম্বারটা কারেক্ট। ভেরি গুড। চলো আমরা আবার দেখি। এখন আমরা আবার ম্যাথ করব, পরে অনেক এমসিকিউ দেখব। বলা হয়েছে যে 12 কেজি ভরের একটা বস্তু যার বেগ 10, আরেকটা বস্তু দেখো যার ভর 8 কেজি, যার বেগ কত ভাইয়া? 5। দেখো দুইজনের ডিরেকশন কি সেম না? তাই আমি দুইটাকেই বললাম প্লাস প্লাস। ভালো কথা। গ নাম্বারে বলছে যে তাদের মিলিত বেগ বের করো। মিলিত বেগ তোমরাও করো তো। মিলিত বেগের সূত্র কিন্তু আমি আর বলবো না, সরাসরি লিখবো। মিলিত বেগের সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 নিচে দুইটার যোগফল। দেখো m1 কত ভাইয়া? 12 ইন্টু 10। m2 কত বলতো? 8 ইন্টু 5। এখানে কত? 12 প্লাস 8। এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখবা আসে 8 মিটার পার সেকেন্ড। খুবই ইজি। তাহলে আমাদের বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করা হলো। গ নাম্বারে দেখো, ঘ নাম্বারে বলছে যে এই যে আমরা শুরুতেই বলছিলাম যে মিলিত বেগ হইলেই সংঘর্ষ কি? অস্থিতিস্থাপক হবে। এই অস্থিতিস্থাপক প্রমাণ করব আমরা। কিভাবে প্রমাণ করব বলতো ভাইয়া? আমরা পড়ছিলাম যে সংঘর্ষ স্থিতিস্থাপক হইলে গতিশক্তি সেম থাকে। তাহলে চলো আমরা গতিশক্তি বের করি। তাহলে পূর্বে গতিশক্তি কত বলতো? পূর্বে গতিশক্তি কত বলতো? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। দেখো তো m1 কত ভাইয়া? 12। u2 কত? u1 হচ্ছে 10, m2 কত? 8, u2 কত? 5। এই জিনিসটা যদি যোগ করো দেখবা আসবে 700 জুল। এখন আমি করব কি? সংঘর্ষের পরে বের করব। তাহলে পরে গতিশক্তি কত বের করো তো। দেখো তো সংঘর্ষের পরে দুইটা মিলে 20 কেজি কত বেগে যাচ্ছে ভাইয়া? 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 8 স্কোয়ার। দেখো তো এটা কত আসে? 640 জুল। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভাইয়া পূর্বে আর পরে কি গতিশক্তি সেম না। সেম না হইলে কি হয় বলতো? সেম হইলে আমরা বলতাম স্থিতিস্থাপক। সেম না, তার হলে আমরা বলবো অস্থিতিস্থাপক, যেটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ইফতি চ্যাপ্টার 1 এর ক্লাস হয়েছিল। আচ্ছা, আবার দেখো বলা হয়েছে ভাইয়া, আমি হচ্ছে ভাইয়া 21 সালে এসএসসি দিছিলাম। আমাদের প্রথমে বলছে মিলিত বেগ বের করো। মিলিত বেগের সূত্রটা সবার মনে আছে? এই যে এই সূত্রটা। এখন এটার মধ্যে দেখো m1 12 কেজি বসাইলাম,
U1 10, M2 8, U2 5, M1 প্লাস M2 12 প্লাস 8। এটা ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি, অ্যান্সার চলে আসছে 8। দ্বিতীয় পার্টে সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা বের করা আমরা টেস্ট করি কিভাবে, গতিশক্তি বের করে। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তি দেখো, প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তি যোগ করে আমি পাইলাম 700 জুল। সংঘর্ষের পরে কি হইল, দুইটা মিলে 20 কেজির বস্তু হয়ে গেছে, যার বেগ 8, একটু আগে বের করছি। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 8 স্কোয়ার, যেটার অ্যান্সার আসতেছে ক্যালকুলেটরে দিলে 640। তাহলে যেহেতু দুইটা সমান না, তাই সংঘর্ষ অস্থিতিস্থাপক। আফিফা, ভরবেগ করা লাগবে না আপু, মনে রাখবা ভরবেগ তো সব সংঘর্ষতে সংরক্ষিত থাকবেই থাকবে, কারণ ভরবেগ সংরক্ষিত থাকতেই হবে। থাকবে না কে? থাকবে না হচ্ছে গতিশক্তি, বুঝছো? এই হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, ঋতু বসু 20 কেজি কিভাবে আসলো দেখো তো আপু। এই যে 12 কেজি ভরের একটা অবজেক্ট আর 8 কেজি ভরের একটা অবজেক্ট, দুইটা বস্তু মিলাইলে টোটাল ভর কত হয়? এই যে মিলিত বস্তু টোটাল ভর কত? 12 আর 8 যোগ করলে 20। এইভাবে হচ্ছে 20 কেজি আসছে। কপি কলের অঙ্ক পরের দিনের। আচ্ছা, এর পরেরটা দেখো। পরের কোয়েশ্চেনটা বলছে ভাইয়া যে একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছে, আর একটা 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে আসতেছে, তাদের মধ্যে দূরত্ব 300 মিটার। প্রথম কোয়েশ্চেন বলছে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। দেখো তো, আমি ধরলাম যে টি সময় পর হবে। টি সময় পর, বলতো টি সময়ে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? আমরা জানি এস সমান ভিটি। তাহলে এই বস্তুটা যাবে 20 টি, আর এই বস্তুটা কত আসবে? 10 টি। দেখো তো, আমি যদি 20 টি আর 10 টিকে যোগ করি, তখন আমি 300 মিটার পাবো না, কারণ এই বস্তুটা আসলো 20, এই বস্তুটা আসলো 10। তাহলে আমি লিখতে পারি 20 টি প্লাস 10 টি সমান হচ্ছে 300। তাহলে 30 টি সমান 300। তাহলে টি কত আসে? 10 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা দেখো যে ঘটনাটি ভরবেগের নিত্যতা মানে কিনা। তাহলে ভরবেগের নিত্যতা মানে কিনা আমাদের টেস্ট করতে হলে কি করতে হবে? দেখো, প্রথমে এটার ভর কত? M1 হচ্ছে ভাইয়া 600 কেজি। U1 কত বলতো? 20 মিটার পার সেকেন্ড। M2 কত বলতো? 400 কেজি। U2 কত বলতো? এই যে দেখো, এখানেই আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে। আমি U1 কে যখন +20 বলছি, দেখো তো অপোজিট না, তাহলে এটা হবে -10। তাহলে U2 হবে অবশ্যই -10 মিটার পার সেকেন্ড। এখন বলো তো ভাইয়া, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত ছিল? তাহলে পূর্বে ভরবেগ কত বলতো? পূর্বে ভরবেগ হচ্ছে M1 U1 প্লাস M2 U2। তাহলে M1 হচ্ছে 600, U1 হচ্ছে 20, M2 হচ্ছে 400, U1 হচ্ছে -10। তাহলে এই দুইটা গুণ করলে হবে হচ্ছে 12,000, এটা হবে -4,000। অ্যান্সার হবে 8,000 কেজি মিটার পার সেকেন্ড। এর পরের পার্টটা দেখো। আচ্ছা, পরের পার্টে দেখো বলা হয়েছে যে বস্তুদ্বয়ের মিলিত বেগ এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড। তার মানে সিনারিওটা কি হচ্ছে? এই দুইটা বস্তু মিলতেছে, মিলে কত কেজি হবে বলতো? 600 আর 400 মিলে 1000 কেজি। যার গতির দিক কোন দিকে বলতো? বলছে এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এ এর গতি কোন দিকে? এই দিকেই না? এই দিকটাকে আমরা প্লাস ধরছি না? তাহলে এখানে ওর বেগ কত বলতো? +8
মিটার পার সেকেন্ড। তাহলে পরে ভরবেগ কত বলতো? পরে ভরবেগ কত? পরে ভর হইল 1000, বেগ কত? +8। তাহলে গুণ করলে দেখো তো কত আসে? 8000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দুটা যেহেতু সমান, তাহলে অবশ্যই কি মেনে চলে, সুতরাং মেনে চলে, যেটা হচ্ছে অ্যান্সার। সূর্য বলছো দুটি বস্তু মিলিত হওয়ার সময় দিক উল্লেখ করা লাগবে কিনা? হ্যাঁ, দিক উল্লেখ করতে হবে। আচ্ছা, একজন বলছো ভাইয়া +8 কিভাবে? +8 রিজন হচ্ছে, দেখো তো ভাইয়া কোয়েশ্চেনে বলছে মিলিত বেগ এর গতির দিকে 8, তাহলে এর গতি কোন দিকে? দেখো তো এই দিকে না? এই জন্যই দেখো আমরা মিলিত বস্তুর বেগ এই দিকেই দিছি। তাহলে এর গতির দিকেই 8, তাহলে এর গতিটাকে যেহেতু প্লাস ধরছি, এটাও +8। এই হচ্ছে রিজন। আচ্ছা, মাইনাস বসানোর রিজনটা দেখো। মাইনাস বসানোর রিজনটা এই যে এখানে মাইনাস বসানোর রিজনটা হচ্ছে, শুরুতেই দেখো আমরা দেখছি দুইজনের বেগের দিক। বলতো ভাইয়া এর বেগের দিকটাকে আমি ধরলাম কি দিক বলতো? পজিটিভ। তাহলে এর বেগের দিক যেহেতু পজিটিভ দিক, তাহলে এটা কি হবে? +20। আর বি এর দিকটা দেখো ভাইয়া কি বলছে? উল্টা দিকে না? তাহলে উল্টা দিকে আসলে কি -10 হবে। এই জন্য আমরা এখানে -10 বসাইছি। ওকে। আচ্ছা, একজন বলছে ভাইয়া 10t এর ক্ষেত্রে কেন মাইনাস হইল না? রিজন হচ্ছে আমরা যখন দূরত্ব বের করি, দূরত্বতে কি আমরা কোনো ডিরেকশন নেই? দূরত্বে কিন্তু কোনো ডিরেকশন নেই না, এই কারণে আমরা এটাকে শুধু প্লাস বসাইছি। দূরত্ব বের করার সময় প্লাস মাইনাস নেই না, কিন্তু আমরা বের করার সময় নেই। ঠিক আছে, এর পরেরটা দেখো। কোয়েশ্চেনে বলছে কি ভাইয়া 5 গ্রামের একটা মার্বেল আছে যার বেগ 10 মিটার পার সেকেন্ড। বি আর একটা মার্বেল যেটার বেগ কত? 0 মিটার পার সেকেন্ড, যেটার ভর 5 গ্রাম। কোয়েশ্চেনে বলছে এই মার্বেলটি বি কে ধাক্কা দিয়ে বি এর স্থানে স্থির হয়ে যায়। এদের ব্যাস বলা আছে, যেটা আমাদের অ্যান্সার করতে কোনো কাজে লাগবে না, ব্যাস দিয়ে কোনো কাজ নাই। বলছে এই মার্বেলটি বি কে ধাক্কা দিয়ে বি এর স্থানে স্থির হয়ে যায়। তাহলে বলতো এ যেহেতু স্থির হয়ে গেছে, তাহলে এর শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো আমাদের এখানে কি কি দেয়া আছে? u1 আছে 10 মিটার পার সেকেন্ড, u2 আছে 0 মিটার পার সেকেন্ড, v1 আছে কত? v1 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে v2টা বের করা লাগবে, কারণ কোয়েশ্চেনে বলছে দেখাও যে তারা বেগ বিনিময় করে। বেগ বিনিময় করা মানে কি ভাইয়া? বেগ বিনিময় করা মানে হচ্ছে আমার বেগটা আমি ওকে দিয়ে দিব, ওর বেগটা আমাকে দিয়ে দিব। আচ্ছা, অ্যান্সারের ক্ষেত্রে মাইনাস দেয়া লাগে না আসলে। হ্যাঁ হ্যাঁ জুবায়ের, আমি তোমার মেসেজও দেখতেছি। আচ্ছা, হ্যাঁ কুইজ আসছে। দেখো আমাদের বলছে যে ধাক্কার পর বেগ বিনিময় করে। v1টা আমরা পাইলাম, আমাদের বের করতে হবে কোনটা বলতো? বের করতে হবে v2টা। তাহলে আসো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। দেখো তো ভাইয়া m1 m2 দুইটাই কি 5 গ্রাম না? দুইটাই সমান, তাহলে আমি সবগুলা কি কাটাকাটি করে দিতে পারি। তাহলে দেখো তো ফাইনালি কি থাকে? u1 প্লাস u2 সমান v1 প্লাস v2। তাহলে u1 কত ভাইয়া? 10, u2 কত? 0, v1 কত? 0, v2 আমরা বের করব। তাহলে দেখো v2 আসতেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো v2 যেহেতু 10 আসলো,
তাহলে V2টা কি U1 এর সমান, আর U2টা হচ্ছে V1 এর সমান। তাহলে এই দুইটা সমান, এই দুইটা সমান, তাহলে কি হবে, বেগ বিনিময় করে। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অর্পণ 991 ইয়েস ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মেসেজ সবারটা দেখতেছি। হ্যাঁ, কাটাকাটি ছাড়া মান বসায় করলেও হবে, কাটাকাটি ছাড়া মান বসায় করলেও হবে, এখানে বড় সূত্র বসায় করলেও হবে। আর ওকে, V1টা বুঝো নাই অনেকে। দেখো আমাদের বলছে যে এ মার্বেলটি বি কে ধাক্কা দিয়ে বি এর স্থানে স্থির হয়ে যায়। একটা বস্তু স্থির হওয়া মানে কত, বেগ 0 হওয়া। এই কারণেই দেখো স্থির হয়েছে মানে ওর শেষ বেগটা 0 হয়ে গেছে। এই কারণেই বলা হয় দুটি সমভরের বস্তু সংঘর্ষের পর বেগ বিনিময় করে। তাহলে এই যে দেখো V1টা আমরা পাইছি, শেষে ফাইনালি V2 বের করছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মুবিন আমি দেখ, অনেকে কোয়েশ্চেন করতেছে তো। হ্যাঁ, 991 MS ইউজ করা যাবে। লাস্টে ব্যাখ্যা লিখবা যে সুতরাং দেখানো হলো তারা পরস্পর বেগ বিনিময় করে। আচ্ছা, ওকে। হ্যাঁ, CW ক্যালকুলেটরও ইউজ করা যাবে, CW ক্যালকুলেটরও ইউজ করা যাবে, 991 EXও ইউজ করা যাবে। এখন দেখো তো ভাইয়া, জড়তা কাকে বলে? জড়তা আমরা অলরেডি দেখছি, বস্তুর যেই ধর্মের কারণে তার গতি বজায় রাখে তাকে বলে জড়তা। দেখো কতবার আসছে। বলতো বল কাকে বলে? বল হচ্ছে যা কোনো বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে বা করতে চায়। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা এটাও দেখছি, বাহ্যিক বলের ক্রিয়া না থাকলে আদি সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সংরক্ষিত থাকে। হ্যাঁ নিশু, তোমার চ্যাটও দেখা যাচ্ছে। এরপর দেখো তো ভরবেগের সংরক্ষণ সূত্র অলরেডি আমরা এটা জানি, এটাও তোমরা জানো যে দুর্বল নিউক্লিয় বলের থেকে তড়িৎচুম্বকীয় বেশি শক্তিশালী। আর ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, এটা তো আমরা জানি। আমি যদি ফুটবলে লাথি দেই তাহলে ক্রিয়া কোথায় কাজ করে? ফুটবলে। আর প্রতিক্রিয়া কাজ করে পায়ে। তাহলে ফুটবলে লাথি দিলে, সবাই এটা একটু লেখো তো, ফুটবলে কিক করলে কি হচ্ছে? ক্রিয়া কাজ করে ফুটবলের উপর, আর প্রতিক্রিয়া কই কাজ করে? প্রতিক্রিয়া কাজ করে পায়ের উপর। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা একটু এই অপশনটা অ্যান্সার দাও তো এই কোশ্চেনটার। হ্যাঁ, চ্যাট দেখা যায় লাবিব। ক্লাস আমাদের কিছু MCQ আছে, এগুলো সলভ করলে পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, চ্যাট দেখা যাচ্ছে। তোমরা 570 MS-ও ইউজ করতে পারবা। আমি যেই ক্যালকুলেটর ইউজ করি সেটা হচ্ছে ES প্লাস, 991 ES প্লাস। মেসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ জাহিদ, তোমার মেসেজও দেখা যায়। তাহলে দেখো তো এখানে আমাদের কি বলছে, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র মনে আছে কি ছিল? মাইনাস MV নিচে বড় M। তাহলে মাইনাস M কত ভাইয়া? 100 গ্রাম, তার মানে 0.1 কেজি। বুলেটের বেগ কত? 300, তাহলে এখানে 300। নিচে বন্দুকের কত? 6 কেজি, 6। ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখবা আসবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। খুবই ইজি একটা কোয়েশ্চেন, বি নাম্বারটা হবে। আচ্ছা, হ্যাঁ তোমার কমেন্টও দেখা যায়। একজন বলছে ভাইয়া সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিরাইভ করেন। সবাই একটু মন দিয়ে দেখো, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে যাব। সেকেন্ড ল কি বলে ভাইয়া? সেকেন্ড ল বলে F সমান ma। আর ফার্স্ট লতে কি বলছিল? বাহ্যিক বলের ক্রিয়া নাই, এটা বলে সেকেন্ড ল।
আর ফার্স্ট ল বলে বাহ্যিক বলের ক্রিয়া নাই, বাহ্যিক বল শূন্য, তার মানে এফ সমান 0 নিউটন। দেখো তো এফ যদি 0 হয় তাহলে এ কত, এ হবে 0। এ মানে আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ যদি 0 হয় তাহলে ভি সমান হবে ইউ। এটাই হচ্ছে ফার্স্ট ল। এটাই কি, এটাই হচ্ছে ফার্স্ট ল। কারণ ফার্স্ট লতে আমাদের কথা এটাই ছিল যে স্থির বস্তু স্থিরই থাকবে আর গতিশীল বস্তু গতিশীলই থাকবে, অর্থাৎ তার বেগের কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে? হ্যাঁ, এফ 991ও ইউজ করা যাবে। আমি হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। 100 ও ইউজ করা যাবে। এর পরের কোয়েশ্চেনটা দেখো, বলছে বন্দুকটা 5 সেকেন্ড পর যদি থেমে যায় যদি গুলিটা, তাহলে গুলির মন্দন কত ছিল? দেখো তো ভাইয়া, গুলির আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 300। থেমে গেলে শেষ বেগ হচ্ছে 0। সময় কত? 5 সেকেন্ড। তাহলে ত্বরণ কত বলতো? ভি মাইনাস ইউ, নিচে হচ্ছে টি। তাহলে 0 মাইনাস 300, নিচে হচ্ছে 5, যেটা আসবে হচ্ছে -300 বাই 5, হুইচ ইজ -60। তাহলে ত্বরণ যদি -60 হয়, মন্দন কত? শুধু 60। ডি নাম্বারটা অ্যান্সার। ভেরি গুড। ওকে, হ্যাঁ তোমাদের সবার এসএমএসই আসতেছে, বাট তোমরা অনেক বেশি মেসেজ আসতেছে তো এই কারণে হচ্ছে। সংঘর্ষগুলো ভিজুয়ালি ভাইয়া তাজ ইউটিউবে একটু যদি সার্চ দাও যে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, দেখবে খুব সুন্দর পেয়ে যাবা। এটার অ্যান্সারটা দাও তো ভাইয়া, বিটা ক্ষরণ। এটা তোমরা একটু কুইজে অ্যান্সার দাও। তোমরা এটার অ্যান্সারটা দাও তো, যে বিটা ক্ষরণ কিসের কারণে হয়? আমার টার্গেট ভাইয়া বুয়েটেই ছিল। তোমরা কমেন্টে অ্যান্সারটা দিও না, তোমরা সবাই পোলে অ্যান্সার দাও, কমেন্টে অ্যান্সার দিবা না ভাইয়া, কমেন্টে অ্যান্সার লিখবা না। তাসনিম বসু, ভরবেগের পরিবর্তন কি রাশি? ভরবেগের পরিবর্তন হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দেখো আমাদের বলছে বিটা ক্ষরণ কোনটার কারণে হয়? আমরা সবাই জানি বিটা ক্ষরণ হয় দুর্বল নিউক্লিয় বলের কারণে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে দুর্বল নিউক্লিয় বল বা সি নাম্বারটা। তোমরা অনেকেই সি নাম্বার দিছো, কারেক্ট আমি দেখলাম। হ্যাঁ সৌমিক, তোমার চ্যাট দেখা যাচ্ছে, দেখি কারা কারেক্ট দিল। জোয়ানা, সৌরভ, আহমেদ, সিয়াম, জারিফ, কাফি, আদিত্য, লাইবা, মিনহাজ, লিসাম, রাফিন। বলের ঘাতও ভেক্টর রাশি হবে। ওকে, মিলিত বেগে বেগ মাইনাস ধরতে হবে। হ্যাঁ, মিলিত বেগেও বেগ মাইনাস ধরতে হবে অবশ্যই। তাহলে আসো আমরা সামনে দেখি। এটার অ্যান্সার দাও তো, কোন বলটি আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে? ওকে, মাহি 11, সারা 53, ওয়ারিশা তোমার মেসেজও আমি দেখতেছি ভাইয়া। এটার অ্যান্সারটা দাও তো। বলছে কি ভাইয়া, কোন বলটি আকর্ষণ বিকর্ষণ দুটিই করতে পারে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা দেখছিলাম। কোনটা পারে বলো তো? এই যে দেখো, তোমাদেরকে দেখাইতেছি, আমরা লিখছিলাম এটা, যে আকর্ষণ বিকর্ষণ দুটিই করতে পারে কেবলমাত্র তড়িৎ চৌম্বক বল। তাহলে অ্যান্সার হবে কি? তড়িৎ চৌম্বক বল। তাহলে অ্যান্সার হবে কি? তড়িৎ চৌম্বক বল বা সি নাম্বারটা।
এরপর তোমাদের জন্য আরেকটা কুইজ থাকবে, তোমরা একটু এটার আনসারটা দাও। এটার আনসারটা দাও তো সবাই। আচ্ছা, তানি বলছো বুয়েটের কোন ডিপার্টমেন্ট? আমি হচ্ছে ভাইয়া বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্ট, এইচএসসি 23 ব্যাচ। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। নাজিয়া তোমার মেসেজও দেখতেছি। হ্যাঁ ইশরাত তোমার মেসেজও দেখতেছি, মরিয়ম দেখতেছি। সবাই ঠান্ডা মাথায় এটার অ্যান্সারটা দিবা। সূত্রগুলো এক জায়গাতে হ্যাঁ লিখে দিব, কোনো অসুবিধা নাই। আমি এসএসসি দিছিলাম ভাইয়া 2021 সালে। তোমরা তো দিবা 26, অর্থাৎ তোমাদের থেকে আমি 5 ব্যাচ সিনিয়র। আচ্ছা, চলো আমরা এটার অ্যান্সারটা একটু দেখি। বলছে নিউটন পার কেজি কিসের একক? খুবই সহজ একটা কোয়েশ্চেন, চলো করার চেষ্টা করি। দেখো তো ভাইয়া, নিউটনকে আমরা চাইলে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা কেজি ইনভার্স 1 আছে। দেখো তো এই দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, ফাইনালি থাকতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের একক বলতো? এটা হচ্ছে ত্বরণের একক। তাহলে অ্যান্সার হবে ত্বরণ বা বি নাম্বারটা। দেখি কারা কারেক্ট দিল। আহসান ফার্স্ট, ভেরি গুড। দেন জাহেদ, সাজ্জাদ, আজওয়াদ, রাইহান, রেজা, সজীব, দিবজিৎ প্রথম, আর আসিফ। আচ্ছা, আমরা এটা আবার একটু বলবো, কোনো অসুবিধা নাই। মালিহা 36, জাইদি 65। হ্যাঁ সাবিয়া ফাতেমা তোমার মেসেজও দেখতেছি। আচ্ছা মারিয়া তোমার মেসেজও দেখতেছি। 991 ইএসও ইউজ করা যাবে। দেখো নিউটন পার কেজি কিসের একক? নিউটনকে আমরা এফ সমান এম এ ফর্মুলা ইউজ করে এম এর জন্য দেখো কেজি বসাইছি, এর জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাইছি, আর কেজি ইনভার্স 1 এটা এখানে রাখছি। দেখো একটা কেজি আর একটা কেজি ইনভার্স 1 কাটাকাটি গেল, থাকলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে ত্বরণের একক। খুবই সিম্পল। হ্যাঁ রুমন তোমার মেসেজও দেখতেছি। এরপর তোমরা একটু এটার আনসারটা দাও তো। এটা আরেকটা ইম্পর্টেন্ট কুইজ, তোমরা ভালো মতো কোয়েশ্চেনটা পড়ো। হ্যাঁ মাহিম তোমার মেসেজও দেখতেছি, ফাবিহা তোমার মেসেজও দেখতেছি, বাপ্পিরটাও দেখতেছি। নটরডেম কলেজে চান্স পাইতে হইলে তোমাদের হচ্ছে আগে ভালো মতো এসএসসি তে রেজাল্ট করতে হবে। এই কারণে কি করবা, তোমরা ক্লাসগুলা রেগুলার করবা, মডেল টেস্টগুলা রেগুলার দিবা, তাহলে তোমাদের এসএসসির প্রিপারেশন ভালো হবে। নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু খুবই একদম সিম্পল, এসএসসির বই থেকেই কোয়েশ্চেন হয়, এবং সেগুলো যদি ভালো মতো অ্যান্সার করতে পারো তাহলে চান্স পেয়ে যাবা। হ্যাঁ নাবিলা তোমার মেসেজও দেখা যায়, আরাফাতেরটাও আসে। ওকে। হ্যাঁ আকিব তোমারটাও দেখা যায়। তাহলে আসো, আমাদের কি বলছে? বলছে ভাইয়া জড়তা। জড়তা কি জিনিস? বলছে জড়তা কি ভাইয়া? বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে, কারেক্ট। কারণ আমরা জানি স্থিতি জড়তার কারণে কি বস্তু স্থির থাকে। বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে। জড়তা কি ভাইয়া ত্বরণ করে? না, বস্তু কিন্তু সমবেগে গতিশীল রাখে জড়তা। তাহলে 2 নাম্বারটা ভুল। বস্তুর ভরের সাথে সম্পর্কিত, কারেক্ট। তাহলে অ্যান্সার হবে 1 আর 3, মানে বি নাম্বারটা। তাহলে দেখি কে কে কারেক্ট দিল। না মুবাশশির তোমাদের ফুল সিলেবাসে অ্যাডমিশন হবে না, এসএসসিটাতেই হবে। নাইমুল, রোজ, আবির, জাহিন, সিফাত, দিব্য, কৌশিক, নিলয়, জাবিদ আর হাবিবা, ভেরি গুড। মালিহা 27th। তোমরা বুয়েটে উঠবা 29 সালে ইনশাল্লাহ। 2029 সালে তোমরা হচ্ছে বুয়েটে উঠবা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে এই চ্যাপ্টারের পরের পার্টটা নিয়ে।
ততক্ষণ সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।